আমাকে বোকা পেয়েছো? তুমি বলবে আর আমি বিশ্বাস করে নেব? ওসব জাদু ফাদু কিচ্ছু না। আব্বা আমায় বলেছে ওসব জাদু সত্যি হয় না, আসলে ওসব আমাদের চোখের ভুল। আমি সত্যি বলছি। আচ্ছা, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমার দিকে সরে এসো, এক্ষুনি তোমার নাক লাল করে দিচ্ছি। জয়ের কথায় জোনাকি সরল মনে জয়ের দিকে গেল। তবে ও জানে এসব জাদু করে কখনোই নাক লাল করা যায় না। তবুও জয় কি ম্যাজিক দেখাতে চায় সেটা দেখার জন্য গেল। জোনাকি এই সরে আসতে জয় ওকে চোখ বন্ধ করতে বলল। জয়ের কথা মতো জোনাকি চোখ বন্ধ করতেই জয় জোনাকির নাকের মাথায় জোরে সোরে একটা কামড় দিয়ে পিঠার বাসন নিয়ে দৌড়ে পালিয়ে গেল। কামড় দেওয়ার সাথে সাথে জোনাকি চিৎকার করে কাঁদতে কাঁদতে নাক ধরে বলল, ও মা গো, আব্বা গো, আমার নাকে কামড় দিয়ে রক্ত বার করে দিল, জ্বলে গেল গো। কোথায় থাকো ফোন রেখে? কতবার কল দিয়েছি। লেপটা পায়ের উপর টেনে নিয়ে খাটের সাথে হেলান দিয়ে বেশ আরাম করে বসলো শশী। মা পিঠা বানাচ্ছে, বাইরে বসে ওটাই খাচ্ছিলাম। কোনো সমস্যা হচ্ছে না তো? না। কিছুক্ষণ চুপ থেকে শশী সমুদ্রের উদ্দেশ্যে বলল, আপনি কবে আসবেন? শশীর কথায় সমুদ্রের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, কেন, রাতে কি শীত বেশি লাগছে? সমুদ্রের কথার মানে বুঝে পেরে শশীর গাল লাল হয়ে গেল। লজ্জায় বেশি কিছু বলল না আর। লোকটার মুখ সত্যি বড়ই অবাধ্য। মুখ খুললেই যেন কথা নয়, এক একটা বোম বের করে সে। চলে গেছে আরো কয়েকটা মাস। সমুদ্র যাওয়ার পর অনেকগুলো মাস পেরিয়ে গেছে। এই কয়েক মাস খুবই কম কথা হয়েছে ওদের। মাঝে মাঝে তো কথাও হতো না। সমুদ্র এক এক সময় এক এক জায়গায় থাকতো, যার দরুন নেটওয়ার্কের সমস্যায় পড়তে হতো। এর জন্য শশীর সমুদ্রের উপর ভীষণ অভিমান জন্মেছে। আজ প্রায় 5 দিনের মতো কথা হয় না। শীত পেরিয়ে গেছে। দিনের বেলায় গরম লাগলেও রাতের বেলায় হালকা ঠান্ডার রেশ এখনো যেন রয়ে গেছে। জোনাকির স্কুল বন্ধ, তাই ছুটি কাটাতে শশীর কাছে এসেছে। বিছানায় উপুর হয়ে শুয়ে আছে শশী, চোখে হালকা হালকা ঘুম ঘুম ভাব। হঠাৎ দরজা বন্ধের শব্দে হালকা ঘুম ভাবটাও কেটে গেল। ওভাবে থেকে ঘুম জড়ানো গলায় বলল, জোনাকি, নিচে গিয়ে জয়ের সাথে খেলা কর, আমার ভীষণ ঘুম পাচ্ছে, বিরক্ত করিস না। কথাটা বলেই পুনরায় চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর কোমরে শক্ত হাতের নরম ছোঁয়া পেতে শশীর ঘুম উড়ে গেল। চমকে হাতটাকে ধরে ধরফড়িয়ে উঠে বসে পিছনে তাকালো। আপনার সাহস তো কম না? আপনি একজন সিনিয়র আর্মি অফিসারের বউয়ের শরীরে হাত দেন? আপনাকে তো পুলিশে দেয়া দরকার। পর্ব 40। শশীর কথা শুনে সমুদ্র ভ্রু কুঁচকে তাকালো। নিজের হাতটা শশীর হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে একটু নিচু হয়ে শশীর কপালে ঠোঁট চুইয়ে উঠে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আচ্ছা তাই নাকি? জেলে যখন যেতেই হবে তখন আরো কিছু করে তারপর যাওয়া উচিত নয় কি? সমুদ্রের কথা শুনে শশী কিছু বলল না। বিছানা থেকে নেমে সমুদ্রের থেকে শার্টটা নিয়ে রেখে দিল। সমুদ্র পিছনে দাঁড়িয়ে বলল, আসলেন কেন? না আসলেই তো পারতেন। আপনি তো বোধহয় ভুলেই গিয়েছিলেন যে আপনার জন্যও কেউ পচে বসে আছে। আর ভুলে তো যাবেনই, নিষ্ঠুর মনের মানুষ তো আপনি, এই জন্যে। বুঝলাম, অভিমান হচ্ছে আমার বউয়ের। তবে আমি খুব দুঃখিত, এই মুহূর্তে তোমার অভিমান ভাঙাতে পারছি না। রাত পর্যন্ত অপেক্ষা করে শোনা, এখন ফ্রেশ হয়ে আসি। আসলে রাত জাগতে হবে তো, এই জন্য। কথাটা বলে সমুদ্র শশীর হাত থেকে টাওয়েলটা নিয়ে ওর মাথায় একটা চাটি মেরে ওয়াশরুমে চলে গেল। মাথা ডলতে ডলতে সমুদ্রের যাওয়ার দিকে রাগী চোখে তাকিয়ে আছে শশী। আইসেন রাতে, একদম চৈত্র মাসের ঠাডা পড়ার তপ্ত সূর্য দেখায় দিব। তুমি আমার হাতে কামড় দিলে কেন? এখন আমার 14টা ইঞ্জেকশন নিতে হবে। হাত ডলতে ডলতে কথাটা বলল জয়। জোনাকি প্রতিশোধ নিতে পেরে মনে মনে ভীষণ খুশি। আগের বার জয় নাকের উপর কামড় দিয়েছিল, কথাটা সবাইকে বললেও কেউ তেমন রাগ করেনি, ওকে শুধু শাহনারা আন্টি ব্যতীত। কামড়ের কথাটা মনে মনে রেখেছিল। আজকে সুযোগ বুঝে জয়ের হাতে বেশ জোরে সরেই কামড়টা দিয়েছে, কিন্তু ইঞ্জেকশন কেন নেওয়া লাগবে সেটাই বুঝতে পারছে না। জয়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, কেন কেন ইঞ্জেকশন কেন নিতে হবে? আমার কি সাপের মতো বিষ আছে নাকি যে ইঞ্জেকশন নিতে হবে? তুমিও তো আমায় কামড় দিয়েছিলে, কই আমি তো ইঞ্জেকশন নেইনি। আরে আমি কামড়ালে ইঞ্জেকশন নিতে হবে কেন? আমি তো মানুষ, আর তুমি তো জঙ্গলি, বনে জঙ্গলে ঘুরে বেড়াও। বলা যায় না, বিষ থাকলেও তো থাকতে পারে। জয়ের কথা শুনে জোনাকি বেজায় রেগে গেল। 2 হাতে জয়ের চুল ধরে টানতে টানতে বলল, কিন্তু আমায় জঙ্গলি বললে কেন? আমি আন্টিকে বলে দেবো। আমি তো আর থাকবোই না, এক্ষুনি বাড়ি চলে যাব। আরে পচা মেয়ে, আমার চুল ছাড়ো বলছি। একটু আগে ভাইয়ের ঘর থেকে জেল মেরেছি চুলে, সবটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ছাড়ো আমার চুল। আমি চুল ছাড়বই না, আজকে তোমায় টাকলা বানিয়ে দেব। আমাকে জঙ্গলি বলা? কি ভেবেছো আমি ছেড়ে দিব?
হাত আমারও আছে। হুম হুম। কথাটা বলেই জয়ও জোনাকির ঝুটি করে রাখা চুল ধরে টানতে লাগলো। দুজন দুজনার চুল টানছে আর কাঁদছে। শশী সমুদ্রের উপর রাগ করে রুম থেকে বেরিয়ে এসেছে। খাবার গরম করতে হবে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ড্রয়িং রুমে দেখলো জয় আর জোনাকি মারামারি করছে। দুজনারই বেহাল দশা। জোনাকি চুল খুলে ছড়িয়ে ছিটিয়ে আছে। জয়েরও স্টাইল করে রাখা চুলগুলোর অবস্থা পুরাই কাহিল। কাঁধ দিয়ে গেঞ্জি খুলে পড়বে ভাব। শশী দৌড়ে গিয়ে দুজনকে থামালো। দুজনাই হাঁপাচ্ছে। শশী জয়কে জিজ্ঞাসা করলো, এইসব কি? এভাবে মারামারি করছো কেন দুজন? জয় কান্না করতে করতে বাম হাতে চোখ মুছে গেঞ্জি টেনে কাঁধের উপর উঠিয়ে বলল, ওমার হাতে কামড় মারলো কেন? আর তুমি যে আমায় জঙ্গলি বললে তার বেলায়? জোনাকি কাঁদছে আর নাক মুছছে। কথাটা বলে আবার শশীর দিকে তাকিয়ে বলল, ও আগে আমায় কামড় মেরেছে, সেই জন্যই তো আমি ওকে কামড় দিয়েছি। আবার আমাকে জঙ্গলিও বলেছে। আমি থাকবোই না। আব্বাকে কল দে আপা, আমি চলেই যাব। নাক টানছে আর কথা বলছে জোনাকি। জয়ের কান্না থেমে গেছে, তবে কান্না করার দরুন নাক চোখ লাল হয়ে আছে। শশী পড়েছে বিপাকে। কাকে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর জোনাকির দিকে তাকিয়ে শাসনের সুরে বলল, তো তুই ওর হাতে কামড় দিলি কেন? সব সময় শুধু অকাজ করা। এক জায়গায় এসে যে একটু স্থির হয়ে থাকতে হয়, মন চায় না সেটা, না? শশীর বকা শুনে জোনাকি আবারও কান্না শুরু করে দিল। সমুদ্র টি শার্ট পরে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? সমুদ্রের কথা শুনে কেউ কিছু বলল না। জোনাকির কান্নাও বন্ধ হয়ে গেল। শুধু থেকে থেকে হেঁচকি তুলছে। সমুদ্রকে দেখে শশী একবার তাকিয়ে রান্নাঘরে চলে গেল। সমুদ্র শশীর যাওয়ার দিকে তাকিয়ে আবারও জয় আর জোনাকির দিকে তাকালো। দুজনের হাত ধরে সোফায় বসে জিজ্ঞাসা করলো, এবার বলো কি হয়েছে? আকাশে তখন বিশাল বড় চাঁদ উঠেছে। বেশ ভালো ঠান্ডা বাতাসও বইছে। চাঁদের আলোয় চারপাশটা আলোকিত। শশী ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে চাঁদ দেখছে। সমুদ্র বাড়িতে নেই। বিকালে এসে ঘুমানোর কথা বললেও ঘুমায়নি। কোথায় গেছে কে জানে। এত রাত হয়ে গেল তবুও তার কোনো পাত্তা নেই। শশী মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে বলল, তুইও একা আর আমিও একা। তোর আজকে মন ভালো হলেও আমার আজকে মোটেও মনটা ভালো নেই। কি জানি কি খায়। ওই গম্ভীর পাষাণ লোকটাকে ভালোবেসেছিলাম আমি। আমার তো মনে হয় উনি আমায় ভালোই বাসে না। এটা তোমার মনের সমস্যা। তোমার মন সবসময় ভুলভাল কথা বলে, এই জন্যই তো তোমার এসব মনে হয়। কথাটা শুনতেই শশী ঘাড় বাঁকিয়ে পিছনে দেখতে গেল, কিন্তু পারল না। কারণ ওর পিছনে শক্ত বুকের প্রাচীর। সমুদ্র পিছন থেকে শশীর কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। শশী পুনরায় সামনের দিকে তাকিয়ে বলল, আমার মন সব সময় সঠিক কথাই বলে, আর এখনো সঠিক কথাই বলছে। আমার তো মনে হয় তোমার মন ডাহা মিথ্যা কথা বলছে। কিভাবে? ওই যে তোমার মন বলেছে আমি তোমাকে ভালোবাসি না, এটা মিথ্যা নয়? ঠিকই তো। আপনি আমায় ভালোবাসেন নাকি? শশীর কথা শুনে সমুদ্র শশীকে নিজের দিকে ফিরায়। ওর দুই কাঁধে হাত দিয়ে একটু ঝুঁকে শশীর চোখের দিকে তাকিয়ে বলল, তোমরা মেয়েরাও না সব জানো, অথচ তোমাদের মুখ থেকে শুনতেই হবে। কথাটা বলে সমুদ্র শশীকে নিজের বুকের মধ্যে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের শক্ত বুকের সাথে শশীর নরম শরীরটাকে মিলিয়ে নিল। অতঃপর ফিসফিস করে শশীর কানে বলল, শুনেছি মানুষ নাকি হাসির প্রেমে পড়ে। অশ্রু ভেজা ওই টলমলে দুটো মায়াবী চোখের প্রেমে পড়েছিলাম। সমুদ্রের কথা শশী বুঝতে না পেরে বলল। মানে? শশীর কথা শুনে সমুদ্র নিজের মাথা দিয়ে শশীর মাথায় হালকা গুঁতা দিয়ে বলল, বোকামে, কিছুই বোঝে না। মনে আছে তোমার, তুমি পেয়ারা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিলে। ছোটখাটো গরনের পিচ্ছি একটা মেয়ে চুরি করেছে, আবার অন্যকে ইন্টেনশন দিচ্ছে কিভাবে চুরি করতে হয়। আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞাসা করলাম জমশেদ মাস্টারের বাড়ি কোনটা, আর তুমি বললেও না, অথচ তোমার বাপের বাড়িটাই খুঁজতেছিলাম। সমুদ্রের কথা শুনে শশী না কুচিয়ে বলল, তো ভালো করে জিজ্ঞেস করতেন তাহলে অবশ্যই বলতাম। কিভাবে গুন্ডার মতো ফাটা বাঁশের কণ্ঠে কথা বলছিলেন? একটা বাচ্চা মেয়ের সাথে এভাবে কেউ কথা বলে? শশীর কথায় সমুদ্র মুচকে এসে ওর নাকটা টেনে দিয়ে বলল, তাহলে কি প্রথম দেখায় কোনো মেয়ের সাথে গম্ভীর কণ্ঠে কথা বলবো না তো লুতুপুতু কণ্ঠে কথা বলবো? সমুদ্রের কথায় শশী আর কিছু বলল না। পরক্ষণে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, তাহলে ওই দিন সালিশে আমায় বিয়ে করতে বললে বিয়ে কেন করলেন না? যদি শাহিনের সাথে বিয়ে হয়ে যেত তখন? অতই সোজা। তখন পরিস্থিতি খারাপ ছিল, আমার কারণে তোমরা বিপদে পড়তে। তখন তুমি বিয়ে করলে মালিকা তোমাদের পরিবারের পিছনে লাগতো আমাকে কষ্ট দেওয়ার জন্য। এই জন্য তোমার বাপকে বলেছিলাম তোমার জন্য দেখে রাখে, আমি সময় সুযোগ বুঝে তারপর বিয়ে করব। আর তখন তো আমি ভালোবাসতাম না, এই জন্য তোমার বাপকে ভং ভং বুঝিয়ে দিয়েছিলাম।
সমুদ্রের কথা শুনে শশী রেগে সমুদ্রের বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, ভালোবাসেন না তাহলে বিয়ে করলেন কেন বদ একটা লোক? আরে করছো কি, মেরে ফেলবে নাকি? এই জন্যই বলে মেয়ে মানুষ বুদ্ধি কম। আরে পুরো কথাটা তো শেষ করতে দিবা। তুমি ভালোবাসতে না ঠিক, কিন্তু একটু একটু পছন্দ করতাম। কি সুন্দর ছোটখাটো নাতুস নাতুস একটা বাচ্চা। সমুদ্রের এমন কথা শুনে শশী চোখ পাকিয়ে তাকাতেই সমুদ্র সিরিয়াস মুখ করে বলল, আচ্ছা আর মজা করছি না। তোমায় নিয়ে যেদিন প্রথম আমাদের বাড়ি আসছিলাম, ওই দিন তুমি গাড়িতে বসে কাঁদছিলে। ব্যাস ওই দিন তোমার কন্দনানত মুখটার দিকে তাকিয়েই আমার সর্বনাশটা হলো। কথাটা বলেই সমুদ্র শশীর কপালে চুমু দিল। শশীও লজ্জা মাখা মুখে সমুদ্রের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল। কিছুক্ষণ পর সমুদ্র কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, আরে আমার তো মনেই ছিল না। ইস, কিভাবে যে ভুলে গেলাম। সমুদ্রের কথা শুনে শশী চিন্তিত মুখে বলল, কি হয়েছে? আরো রাত তো বেড়েই যাচ্ছে, অথচ আমার বউকে আদর করার কথা মনেই ছিল না। কেমন বেমালুম ভুলে বসেছি আমি। কেমন ধরে স্বামী আমি তোমার, বলো তো? সমুদ্রের কথা শুনতেই শশী লজ্জায় মুখ ঢেকে বলল, ছি, কি সব ভুলভাল কথা বলেন, ছাড়ুন তো আমায়। সমুদ্র শশীকে কোলে তুলতে তুলতে বলল, কিসের ছাড়াছাড়ি, এখন শুধু ধরাধরি হবে। ভালোবেসে বলেই যে তাকে পেতে হবে এটা কোথায় লেখা আছে? বরং আমি তাকে ভালোবেসে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। সব ভালোবাসার যে পূর্ণতা পেতে হবে এইটাও তো নয়। কিছু কিছু ভালোবাসা দূর থেকে সুন্দর, আর আমি সেই ভালোবাসাকে নিয়েই ভালো থাকতে চাই। আমি তাকে তার অনুভূতিবিহীন ভালোবেসেছি, তাই তার অজানায় আস্তে আস্তে হারিয়ে যাব। তাকে পাওয়ার জন্য তো আর তাকে ভালোবাসিনি, সে আমার ভাগ্য নেই। ও শুধু আমার হৃদয়ে থাকবে আর অন্য কারো ভাগ্যে। এই জন্য আমিও আর তাকে পাওয়ার আশা করি নাই। এখন আর এইসব কথায় কোনো ভিত্তি নেই। জোসেফ, রৌদ্রের কথা শুনে জোসেফের ভীষণ রাগ হলো। এত চেষ্টা করেও কিচ্ছু হচ্ছে না। এই ছেলেটা তো আমার কোনো কথাই বুঝতে পারছে না। দেবদাসের মতো বড় বড় কথা বলতে পারে শুধু। খুবই তুমি আমায় কেমন কাজ দিলে? না না, হারলে চলবে না, যে করে হোক কাজটা আমায় করতেই হবে। মনে মনে কথাগুলো বলে পুনরায় রৌদ্রের উদ্দেশ্যে বলল জোসেফ, কি সব বুড়ো লোকদের মতো কথা বলে যাচ্ছিস? এসব কথা শুধু শুনতেই ভালো লাগে। আর আমি তো একবারও বলছি না যে তুই ওকে বিয়ে কর, তোর ভাইয়ের সংসার ভাঙ। আরে আমি তো শুধু এটাই বলছি যে তোর উচিত তাকে সবটা জানানো। তারও তো অধিকার আছে কথাটা জানার। তুই একবার জানিয়ে তো দেখ। তারপর মানে? মানে আমি ওকে জানালাম, তারপর কি? এখন ওকে এসব কথা গাটা দিয়ে জানালো কি আছে? আমি এটাই বুঝতে পারছি না জোসেফ। অনেকটা সময় পেরিয়ে গেছে, ভাইয়া শশী ভালো আছে, আমি কেন ওদের মধ্যে কাটা হতে যাব? তুই বুঝতে পারছিস না, তাই এমন বলছিস। ঠান্ডা মাথায় ভাব, তাহলে বুঝতে পারবি। কথাগুলো বলে রৌদ্র জোসেফের দিকে তাকিয়ে মুচকি এসে চলে গেল। জোসেফ রৌদ্রের যাওয়ার দিকে তাকিয়ে বিরক্তিকরভাবে বলল, একে তো বোকা ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি ততটা বোকা নয়। মন অনেক কাঠখড় পোড়াতে হবে দেখছি। কিন্তু যে করেই হোক সমুদ্রের বিরুদ্ধে রুদ্রকে উস্কে দিতেই হবে। কিন্তু কিভাবে? এই রুদ্র তো আমার আর কোনো কথাই কানে দিচ্ছে না। ভুবিকে সবটা জানাতে হবে। তুমি আমায় সত্যি করে বলো তো হয়েছে কি? সেদিন ফোনে আমার শশীকে এখানে নিয়ে আসতে বললে কেন? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সত্যি সত্যি বলো কি হয়েছে। আর আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, আমার মেয়ের কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। তোমার জন্য চোখে একটু পানি আসলে আমি কিন্তু ওকে আমার কাছে নিয়ে আসবো। এই লোকটা কথায় কথায় এভাবে আমার বউকে নিয়ে টানটানি কেন করে বুঝলাম না। যেদিন নিজের বউ চলে যাবে সেদিন বুঝবে বউয়ের থেকে দূরে থাকার কি জ্বালা। মনে মনে কথাগুলো বলে সমুদ্র ওর শ্বশুরের দিকে তাকালো। কালকে রাত্রেই ওরা হিজলতলিতে এসেছে, সাথে জয় আর জোনাকিও এসেছে। সকাল হতে জামশেদ মাস্টার সমুদ্রকে ডেকে তার ঘরে নিয়ে গিয়ে কথাগুলো বলছিল। সমুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার কি মনে হয় আমি খারাপ লোক? বউকে দিনরাত মারধর করাই আমার কাজ? আরে ভাই! সমুদ্র কথাটা বলতে ওর শ্বশুর ওর দিকে তাকাতেই থেমে গেল। গলা ঝেড়ে একটু কেশে বলল, না মানে আমি বলতে চাইছি যে ও আমার অর্ধাঙ্গিনী। ওর অর্ধেক আর আমার অর্ধেক জুড়েই আমরা এক। ওর উপর কোনো বিপদ আসার আগে আমার সাথে তাকে লড়াই করতে হবে। সমুদ্রের কথা শুনে মনে মনে বেশ খুশি হলো জামশেদ, তবে মুখে সেটা প্রকাশ করলো না। খানিকক্ষণ পর যখনই উনি সমুদ্রকে কিছু বলতে যাবেন, তখনই বাইরে থেকে পারভিনের গলার আওয়াজ শোনা গেল। তিনি আতঙ্কিত গলায় বলছে, তোমরা তাড়াতাড়ি সবাই এসো, আমার শশী অজ্ঞান হয়ে গেছে।
পারভিনের চিৎকার শুনে সমুদ্ররা দুজনাই উঠে দাঁড়িয়ে গেল। জামশেদ সমুদ্রের হাত ধরে বড় বড় চোখে তাকিয়ে বলল, কি করছো তুমি আমার মেয়ের সাথে? সত্যি করে বলো তো। শ্বশুরের কথায় সমুদ্রের এবার বেজায় রাগ হলো। তবুও কোনো মতে নিজেকে ঠিক রেখে দাঁতে দাঁত চেপে বলল, আপনিও যেখানে আমিও সেখানেই। আমার নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি নাই যেটার মধ্যে আমি এখান থেকে বসে কিছু করব। এবার দয়া করে আপনার সন্দেহটা রেখে আমার সাথে চলুন। না জানি আমার বউটার কি হলো। চশমাটা নাকের মধ্যভাগে রেখে খুবই মনোযোগ দিয়ে শশীকে পরীক্ষা করছে বিধান ডাক্তার। তার মুখটা এই মুহূর্তে খুব সিরিয়াস। শশীর পাশে চিন্তিত মুখে বসে আছে পারভিন। খাটের পাশে সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখে চিন্তার ছাপ। সমুদ্র ও শ্বশুরের পাশে দাঁড়িয়ে আছে। এখানে শ্বশুর শাশুড়ি সহ বাকি গুরুজনেরা আছে বিধায় বউয়ের কাছে যেতে পারছে না। বেশ কিছুক্ষণ শশীকে দেখার পরে ডাক্তার নিজের জিনিসপত্র ব্যাগে রাখতে রাখতে বলল, ভাবছি তোমার সাথে এখন আমার আদৌ কথা বলা উচিত হবে কিনা মাস্টার। বাবার বয়সী ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে জামশেদ মাস্টার খুবই চিন্তিত হলো। সমুদ্রের দিকে একবার গরম চোখে তাকিয়ে পুনরায় ডাক্তারের দিকে তাকালো। অতঃপর নরম কণ্ঠে জবাব দিল, জি কাকা, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। কি হয়েছে আমার মেয়ের? ওইভাবে অজ্ঞান হয়ে গেল কেন? সিরিয়াস হলো বলুন, আমি এক্ষুনি সদর নেওয়ার ব্যবস্থা করছি। হয়েছেই তো, অনেক বেশি সিরিয়াস কিছু হয়েছে। তুমি না না হতে চলেছো, আর আমি কিনা শুধু মুখেই খবরটা দিচ্ছি। এখন বলো, এরপরেও কি তোমার সাথে কথা বলা ঠিক? ডাক্তারের কথা বুঝতে সবারই বেশ কিছুক্ষণ সময় লাগলো। যখনই সবাই বুঝতে পারলো, সাথে সাথে সবাই হৈ হৈ করে উঠল। পারভিন নিচু হয়ে শশীর কপালে চুমু দিয়ে আদর করে দিল। জামশেদ মাস্টার খুশিতে হাসতে হাসতে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে বাজারের সেরা মিষ্টি খাওয়াবো কাকা। কথাটা শুনে আবারও সবাই হেসে উঠল। জামশেদ হাসতে হাসতে পাশে তাকিয়ে দেখে সমুদ্র ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। সমুদ্রের এভাবে তাকানো দেখে উনি ঘাবড়ে গিয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি বাবা হচ্ছ, এটা শুনে খুশি হওনি? হব না কেন, তবে একটা কথা বলার আছে আপনাকে। কি? তখন বললেন আমি আপনার মেয়েকে কি করেছি, এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? এবার তাহলে বলি, আপনার মেয়েকে কি করেছি, কিসের জন্য এভাবে অজ্ঞান হয়ে গেল? সমুদ্রের এমন ধারা কথা শুনে জামশেদ মাস্টারের কান গরম হয়ে গেল। বড় বড় চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। তিনি ভাবতেও পারেননি ছেলেটার এত মুখ পাতলা, দেখে অন্তত সেটা মনে হয় না। তিনি কাশতে কাশতে সবাইকে বলল মিষ্টি আনতে যাচ্ছে, এটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল। পারভিন একবার সমুদ্রের দিকে তাকিয়ে এবার সবাইকে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই যেতেই সমুদ্র খাটের পাশে এসে দাঁড়ালো। শশী টুকুর টুকুর চোখে সমুদ্রের দিকে তাকিয়ে দেখে সমুদ্র শশীর দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। শশী কিছু বলার আগে সমুদ্র বলল, এটা কি হলো? আমি তোমাকে নিষেধ করেছিলাম না? বারবার করে বললাম তুমি আর একটু বড় হও, তারপর না হয় এসব ব্যাপারে ভেবে দেখব, কিন্তু তুমি আমার কথা শুনলে না কেন? সমুদ্রের কথা শুনে শশী ঠোঁট উল্টে বলল, আসলে অ্যাক্সিডেন্টে হয়ে গেছে, আমার কি দোষ? আমি বড় হতে হতে তো আপনি বুড়ো হয়ে যাবেন, তখন বেবি নিলে দেখা যাবে বেবি আপনাকে বাবা না ডেকে দাদু ডাকছে, তাই আপনার কথা ভেবেই তো এরকমটা করলাম, আর আপনি এখন আমায় বকা দিচ্ছেন। শশীর এমন কথা শুনে সমুদ্রের বেশ হাসি পেল, তবে হাসল না। শশীর কাছে বসে নিচু হয়ে ওর কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। অতঃপর শশীর বুকের উপর মাথা রেখে বলল, আমার ছোট্ট ভালোবাসাটা আর একটা ছোট্ট প্রাণকে আনার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমি অনেক খুশি হয়েছি, অনেক ভালোবাসি তোমায়। তুমি নিজেই এখনো ছোট, সেজন্যই তো আমি এটার কথা ভাবতে গিয়েও ভাবিনি। সমুদ্রের কথা শুনে শশী ভীষণ খুশি হলো। লোকটা বিয়ের এত দিন পরে আজকে মুখ ফুটে ভালোবাসি বললো। সত্যি ছেলেরা বাবা হওয়ার কথা শুনলে এতটা খুশি হয়? শশী সমুদ্রের দিকে তাকিয়ে বলল, তাহলে আমায় কোলে নেন। সমুদ্র মাথা উঠিয়ে শশীর দিকে তাকিয়ে হেসে উঠল। শশী এবার লজ্জা পেয়ে দুই হাতে নিজের মুখ ঢেকে বলল, আমি আর কিছুই বলবো না, আপনি শুধু আমায় লজ্জা দেন। রাত্রি তখন গভীর, আর এই গভীর অন্ধকারে ডুবে থাকা রাতটাই যেন কিছু কিছু মানুষের সব থেকে বড় অস্ত্র। আকাশে কালো মেঘ জমেছে, হয়তো ঝড় উঠবে। একরাশ কালো মেঘ এসে গোলাকার চাঁদটাকে ঢেকে রাখায় অন্ধকারের রাজত্বটা যেন বেড়েই চলেছে। দূরে কয়েকটা টর্চ লাইটের আবছা আলো দেখা যাচ্ছে, সাথে ফিসফাস করে কথা বলার আওয়াজ। গামছা দিয়ে মুখ আর মাথা বেশ ভালো মতো পেঁচিয়ে রাখে, চোখ দুটো ছাড়া সবকিছুই অস্পষ্ট। মাটিতে বেশ বড়সড় গর্ত করা হয়েছে, আর সেখান থেকে উঠানো হচ্ছে বেশ দামি ব্র্যান্ডের অস্ত্র, সাথে আরো ক্ষতিকর জিনিসপত্র। চেয়ারম্যান সবাইকে বেশ তাড়া দিচ্ছে রাতের মধ্যে কাজটা শেষ করার জন্য। একপাশে দাঁড়িয়ে সবাইকে নির্দেশনা দিচ্ছে কিভাবে কি করতে হবে। তখনই পেছন থেকে কেউ চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, কি চেয়ারম্যান সাহেব, আপনার কাজ হলো চাউল চুরি করা,
টিপসই নিয়ে মানুষের জমি দখল করা, তা না করে আপনি এইসব বড় বড় কাজ করছেন কেন? সকালে মারা পড়বেন তো। কথাগুলো শুনে চেয়ারম্যান চমকে পিছনে তাকালো। ততক্ষণে সবার কাজ থেমে গেছে। অন্ধকার বিধায় পিছনে কি আছে সেটাও বোঝা যাচ্ছে না। এই জন্যে হাতের টর্চটার আলো পিছনে মারতে ইমরান মুখের উপর হাত নিয়ে চোখ বন্ধ করে ফেলল। আরে করছেনটা কি? এভাবে কেউ আলো ধরে নাকি? কিছুই তো দেখতে পাচ্ছি না। তুমি কে? আর এখানে কি করছো? আমি কে, এখানে কি করছি সবটা বলবো। তার আগে মুখের সামনে থেকে আলোটা সরান। আর আমার এখনো বিয়ে হয়নি, এইভাবে আলো মেরে চোখ নষ্ট করার মতলব করছেন নাকি? ইমরানের কথা শুনে চেয়ারম্যান আলোটা সরিয়ে নিল। ভয়ে মুখের বেশ কিছু অংশ ঘেমে গেছে। গামছাটা মুখের আরো খানিকটা আটোসাটো করে নিয়ে পিছনে কাজ করতে থাকা লোকদের উদ্দেশ্যে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।